আপনার পাস্ট আমার কাছে ম্যাটার করে না শুভ্রতা। আর না সমাজের মানুষ কি বলবে তা নিয়ে আমি চিন্তিত। তাদের কথা আমার কিচ্ছু যায় আসে না। আমার ভালো আমি সবচেয়ে ভালো বলছি, তাই তো আপনাকে আজীবনের জন্য নিজের করে নিয়েছে। কারণ আমার ভালো আপনাতে, অন্য কারোর মাঝে নয়। থামলো নিবরাজ। শুভ্রতাও মোস্টামুষ্টি থামিয়েছে অনেকক্ষণ। নিবরাজ আফসার নামক মানুষটার কথাগুলো এক প্রকার থমকে দিয়েছে তাকে। কথাগুলো শুনতে শুনতে তার মস্তিষ্ক জুড়ে চলতে থাকা যুদ্ধ যেন শূন্যে বিলীন হয়েছে। জীবনের এমন একটা পর্যায়ে এসে নিজেকে মারাত্মক রকমের সৌভাগ্যবতী মনে হলো শুভ্রতার। সে অনুভব করলো তার চোখ জোড়ায় এখনও জল লেগে আছে ঠিকই, কিন্তু হৃদয় জুড়ে শীতল হাওয়া বয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড থেকে যেন কোনো ভারী বস্তু নেমে গিয়েছে। নিজেকে অনেক হালকা মনে হচ্ছে তার। কিছুটা স্বাভাবিক হবার পর হুঁশ হারানো শুভ্রতা যেন তার হুঁশ জ্ঞান ফিরে পেল। নিবরাজ এবং সে একে অপরের ঠিক কতটা কাছে তা অনুভব হওয়া মাত্রই হৃদস্পন্দন বেড়ে গেল তার। নিবরাজের গরম নিঃশ্বাস মুখে আছড়ে পড়তেই কেঁপে উঠল সে। ছিটকে দূরে সরে যেতে চাইল, কিন্তু ছাড়ল না নিবরাজ। শুভ্রতা নামক রমণীকে বুকের মাঝে পুরে নিল। ছাড়া পাওয়ার চেষ্টা ছেড়ে দিল শুভ্রতা। শান্ত হয়ে লেপ্টে রইল নিবরাসের বুকের মাঝে। মনোযোগ সহকারী নিবরাসের হৃদস্পন্দনের ধ্বনি শ্রবণ করতে লাগলো সে। শুভ্রতার চিত্ত জুড়ে অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হলো। অদ্ভুত সুখ সুখ অনুভূতি হলো তার। নিবরাজ শুভ্রতাকে বুকের মাঝে জড়িয়ে রেখে তার চুলের ভাঁজে আঙুল চালালো। শুভ্রতার চুলের মাঝে নাক ডুবিয়ে গ্রাণ নিল সে। মনে মনে ভাবতে লাগলো, শুভ্রতার প্রেমে পড়ে তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে সে কোনো ভুল করেনি। যে মেয়ে স্বামীর সম্মানের কথা ভেবে, স্বামীর খারাপ লাগার কথা ভেবে এত কষ্ট পায়, সেই মেয়েকেই স্ত্রী রূপে পাওয়া অবশ্যই সৌভাগ্যের বিষয়। মিনিট দুই নীরবতা পালনের পর নিবরাজ নরম স্বরে বলে উঠল, আম্মা আগের দিনের মানুষ শুভ্রতা। বিয়ের আগে প্রেম ভালোবাসা জিনিসটা পছন্দ করেন না। আর উনি ব্যাপারটা এমনভাবে জেনেছেন, ওনাকে এমনভাবে বলা হয়েছে যে উনি ভুল বুঝে বসে আছেন। তবে আমার বিশ্বাস, ওনার মনের মাঝে যে ভুল ধারণা এবং ভুল চিন্তাভাবনাগুলো তৈরি হয়েছে তা শীঘ্রই দূর হবে। আজ আম্মা আপনার উদ্দেশ্যে যা বলেছেন, একটা সময় পর নিজেই সেসব কথা ফিরিয়ে নেবেন। আপনি শুধু একটু ধৈর্য ধরুন, বাকিটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আর আমি আছি তো, সময় খারাপ হোক বা ভালো, আপনার হাত এবং স্বাদ ছাড়ছি না। শুভ্রতা নিবরাসের বুকে মুখ গুজে রেখে হাসল। যদিও সেই হাসি নিবরাসের দেখা হলো না, দেখলে হয়তো সে মুগ্ধ হতো। পকেটে থাকা ফোন সশব্দে বেজে ওঠায় শুভ্রতাকে ছাড়ল নিবরাস। লাজে রাঙা শুভ্রতা দৃষ্টি নত করে রইল। শুভ্রতার লাজে রাঙা মুখটার দিকে এক পর তাকিয়ে হাসল নিবরাস। অতঃপর কল রিসিভ করে বারান্দায় চলে গেল সে। শুভ্রতা ধীর পায়ে বিছানায় গিয়ে বসতেই তার ফোনটা বেজে উঠল। সে ফোন হাতে নিয়ে দেখল তার মা ভিডিও কল করছে। শুভ্রতা দ্রুত পায়ে বিছানা ছাড়ল। ওয়াশরুমে গিয়ে সুন্দর করে মুখটা ধুলো সে। অতঃপর আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে সামান্য হাসল। পুনরায় ফোন বাজার শব্দ শ্রবণ হতেই দ্রুত পায়ে বেরিয়ে আসলো সে। সুন্দর করে মুখটা মুছে চুলগুলো ঠিক করে কল রিসিভ করল। ফোনে বাবা মা দুজনের হাস্য উজ্জ্বল মুখটা দেখে মনটা আরও ভালো হয়ে গেল শুভ্রতার। হাসি মুখে বাবা মায়ের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল সে। ওভাবে তাকে কি দেখছেন? বাবা মায়ের সাথে কথা শেষ করে হাসি মুখে পেছনে ফিরতেই শুভ্রতার নজরে এলো নিবরাসের মুখশ্রী। লোকটাকে দেয়ালে হেলান দিয়ে হাত ভাঁজ করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মুখ ফসকে প্রশ্নটা করে ফেলল সে। শুভ্রতার প্রশ্নে সামান্য চিন্তার ছাপ ফুটে উঠল নিবরাসের মুখে। সোজা হয়ে দাঁড়ালো সে। শুভ্রতার দিকে এগোতে এগোতে জবাব দিল, চিন্তা করছিলাম। শুভ্রতা নিবরাসের জবাব শুনে খানিকটা অবাক কণ্ঠে শুধালো, কি চিন্তা করছিলেন? শ্বশুরাব্বু এবং শাশুড়াম্মুর কাছে আমাকে নিয়ে নেগেটিভ রিভিউ দিলেন নাকি পজিটিভ রিভিউ দিলেন? মানসম্মানের ব্যাপার বলে কথা। আপনি আবার আমার বদনাম করেননি তো? নিবরাসের কথা এবং মুখভঙ্গি হাসতে বাধ্য করল শুভ্রতাকে। ফিক করে হেসে দিল সে। মজার ছলে বলল, নেগেটিভ রিভিউ দিয়েছি বুঝলেন, সাথে অনেক অনেক বদনামও করেছি। আপনার মান সম্মান শেষ। কথাটুকু বলে পুনরায় হেসে উঠল শুভ্রতা। শুভ্রতা মজা করছে বুঝতে পেরে নিবরাসও হাসল। হাসতে হাসতে শুভ্রতার আরও নিকটে এগিয়ে গেল সে। নিবরাসকে নিজের অতি নিকটে আবিষ্কার করে শুভ্রতার হাসি খানিকটা মিলিয়ে গেল। নিবরাসের অন্যরকম দৃষ্টি নত করতে বাধ্য করল শুভ্রতাকে।
নিবরাজ শুভ্রতার কপাল চুলে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজি দিয়ে কোমল স্বরে বলে উঠল, হাসলে আপনাকে বড্ড সুন্দর লাগে শুভ্রতা। সবসময় এমন হাসিখুশি থাকবেন, বুঝতে পেরেছেন? শুভ্রতা লজ্জা পেল। না চাইতেও লাজেরাই সে ভিড় জমালো তার কপলে। নিবরাজ শুভ্রতার কপল আলতো স্পর্শ করে তার কানের কাছে মুখ নিয়ে গেল। কেঁপে উঠল শুভ্রতা, চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল তার। নিবরাজের গরম নিঃশ্বাস কানের কাছটায় আঁচড়ে পড়তেই পরনের শাড়ি খামচে ধরল সে। নিবরাজ শুভ্রতার কানের কাছে ফিসফিসিয়ে বলল, লজ্জা বলে আপনাকে আরো বেশি সুন্দর লাগে। ইস, আমি তো আপনার সব রূপের প্রেমে পড়ে যাচ্ছে শুভ্রতা। এখন আমার কি হবে? শুভ্রতার তরফ থেকে কোনো জবাব আসলো না। জবাব আসবেও বা কী করে? শুভ্রতা যে থম মেরে দাঁড়িয়ে আছে, হৃৎপিণ্ড অস্বাভাবিক হারে ধরফর করছে তার। ভাই, ভাবির নাস্তা করতে এসে দরজার বাহির থেকে নীলিমার উচ্চকণ্ঠে ডাক শুনে শুভ্রতার কাছ থেকে দূরে সরে দাঁড়ালো নিবরাজ। এতক্ষণে আটকে রাখা নিঃশ্বাস ছাড়লো শুভ্রতা। চোখের পাতা মেললেও নিবরাজের দিকে তাকালো না সে। নিবরাজ দুহাত পকেটে গুজে গলা খাকারি দিয়ে বলল, আমি যাচ্ছি, আপনিও জলদি আসুন। নিবরাজ যেতেই বুকে হাত দিয়ে বিছানায় বসে পড়ল শুভ্রতা। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মিনিট দুই নীরবে বসে থাকার পর কিছুটা স্বাভাবিক হলো সে। কিন্তু খাবার টেবিলে গেলে এখন মাহফুজা বেগমের মুখোমুখি হতে হবে ভেবেই মনমরা হয়ে গেল শুভ্রতা। মানুষটা তাকে দেখলে কেমন রিয়াকশন দেবে, তার দিকে ঘৃণার নজরে তাকাবে কি? দীর্ঘশ্বাস ফেলল শুভ্রতা। নিজেকে নিজে বুঝ দিল, মাহফুজা বেগমের কাছ থেকে পালিয়ে বেড়ালে এই সমস্যার সমাধান হবে না, বরং সমস্যা আরও জটিল হবে। ওনার মনে তাকে নিয়ে আরও উল্টোপাল্টা চিন্তা ভাবনার সৃষ্টি হবে। তাই শুভ্রতা সিদ্ধান্ত নিল সে যতটুকু সম্ভব মাহফুজা বেগমের সংস্পর্শে থাকার চেষ্টা করবে। ওনার মনে নিজের জন্য একটুখানি জায়গা তৈরি করার সর্বোচ্চ চেষ্টা চালাবে। ওনাকে নিজের মায়ের মতোই ভালোবাসবে। খাবার টেবিলে উপস্থিত হতেই সবার সাথে সাক্ষাৎ হলো শুভ্রতার। সে কোমল স্বরে সবাইকে সালাম দিল। অতঃপর মুনিয়া এবং সে খাবার পরিবেশন করতে লাগলো। মাহফুজা বেগমের প্লেটে ইচ্ছাকৃতভাবে নিজ হাতে খাবার পরিবেশন করলো শুভ্রতা। কিন্তু উনি ফিরেও তাকালেন না শুভ্রতার দিকে, আর না কিছু বললেন। মুখ গম্ভীর করে বসে রইলেন কেবল। শুভ্রতার কিছুটা খারাপ লাগলো, তবুও নিজেকে সামলে নিল সে। সবাইকে খাবার দেওয়া শেষ হলে দাঁড়িয়ে রইল শুভ্রতা। শুভ্রতাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিবরাসের বাবা নাসির সাহেব বলে উঠলেন, কি হলো আম্মু, আপনি দাঁড়ায় আছেন কেন? আপনিও বসেন। শুভ্রতা আলতো হাসার চেষ্টা করে বলল, আমি পরে খাচ্ছি, আব্বা আপনারা খান। ব্যাপারটা মানতে পারলেন না নাসির সাহেব। উনি হয়তো শুভ্রতার মনের ভাবনা বুঝলেন, তাই বলে উঠলেন, এখানে সবাই ঘরের মানুষ আম্মা, আমাদের কিছু লাগলে আমরা নিজেরা নিতে পারবো, আপনি বসেন তো। সবাই খাওয়া শুরু করলেও নিবরাজ তখনও খাওয়া শুরু করেনি। শুভ্রতাকে দাঁড়িয়ে এখনো ভাবতে দেখে নিজের পাশের খালি চেয়ারটা টানল নিবরাজ। শুভ্রতা তাকাতেই বেশ গম্ভীর এবং নিচু স্বরে বলল, বসুন এখানে। শুভ্রতা বসল। আস্তে ধীরে নিজের প্লেটের সামান্য খাবার তুলে নিল। তা দেখে নিবরাজ নিজে থেকে আরও খাবার তুলে দিল শুভ্রতার প্লেটে। সবার সামনে নিবরাজ তার প্লেটে খাবার তুলে দেওয়ায় লজ্জা পেল শুভ্রতা। সাথে বেশি খাবার দেখে নাক মুখ কুঁচকে ফেলল সে। অন্যদের সবাইকে খাওয়ার পাশাপাশি টুকটাক কথা বলায় ব্যস্ত দেখে শুভ্রতা নিচু গলায় ফিসফিসিয়ে নিবরাজকে বলল, আমি এত খাবার খেতে পারবো না। কথাটা বলা মাত্রই নিবরাজকে চোখ রাঙিয়ে তাকালো। কণ্ঠস্বর নিচু করে বেশ কঠোরতার সাথেই বলল, চুপচাপ খেয়ে উঠুন, নাহলে খবর আছে। নিবরাজকে হঠাৎ এমন রেগে কথা বলতে দেখে অবাক হলো শুভ্রতা। চুপচাপ মুখ গোমরা করে খেতে লাগলো সে। নিবরাজের কঠোরতা দেখে অভিমানও হলো কিছুটা। আর নয়নে শুভ্রতার মুখের অবস্থা দেখে মিটিমিটি হাসতে লাগলো নিবরাজ। তো নিবরাস, আমরা আজকে সন্ধ্যার পরই রওনা দিব তো নাকি? নাসির সাহেবের কথায় শুভ্রতার উপর থেকে নজর হটালো নিবরাজ। মৃদু হেসে জবাব দিল, জি আব্বা, সন্ধ্যার পর বের হলে রাত 11টা বা 12টার মধ্যে পৌঁছে যাব। সব তো রেডি করাই আছে ওখানে। নাসির সাহেব খেতে খেতে বললেন, হ্যাঁ, সব ঠিকঠাক করা আছে। এখন কালকে ভালোই ভালোই বউ ভাতটা হয়ে গেলেই হয়। নিঃশব্দে নিবরাজ এবং নাসির সাহেবের কথোপকথন শুনল শুভ্রতা এবং বুঝতে পারল আজই তারা নিবরাজদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করবে এবং আগামীকাল ভৌভাতের অনুষ্ঠান হবে। অন্যদের আলাপ আলোচনা শুনতে শুনতে বহু কষ্টে প্লেটে সব খাবার শেষ করল শুভ্রতা।
তার মনে হলো তার প্লেটটা আজ ফেটেই যাবে। কোনো মতে উঠে দাঁড়ালো সে। ততক্ষণে সবার খাওয়া শেষ, তাই সে মুনিয়া এবং নীলিমার সাথে হাত লাগিয়ে প্লেট বাটিগুলো উঠিয়ে নিল এবং সেগুলো নিয়ে রান্নাঘরে চলে আসলো। সেগুলো ধুতে চাইলেও ধুতে দিল না মুনিয়া। সুব্রতাকে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিতে বলল। মনে মনে খুশি হলো সুব্রতা। এই মুহূর্তে কাজ করার মতো অবস্থায় মোটেও নেই সে। বড়সড় ঢেকুর তুলতে তুলতে নিজ রুমে ফিরল সুব্রতা। রুমে ঢুকে নিবরাজকে বিন্দাস মুডে ল্যাপটপ ঘাটাঘাটি করতে দেখে রাগ হলো তার। সে নিবরাজের সামনে গিয়ে বেশ তেজের সাথেই শুধালো, আমাকে এত খাবার খাওয়ালেন কেন আপনি? আমি কি এত খাবার খাই নাকি? নিবরাজ ঘাড় কাত করে চোখ ছোট ছোট করে চাইল সুব্রতার দিকে। পা থেকে মাথা পর্যন্ত একবার পর্যবেক্ষণ করে বলল, এত খাবার কোথায় পেলেন? একজন সুস্থ স্বাভাবিক একটা বয়সী মেয়ে মনে যতটুকু খাবার খায় তার চেয়ে কম দিলাম, আর তাতে আপনি হাঁপিয়ে গেলেন। এই জন্য তো শরীরের এই অবস্থা। ভর বলতে তেমন কিছুই নেই, কোলে তুলে মনে হয় হাওয়া কোলে তুলেছে। আপনি যতটুকু করে খেতে চাচ্ছেন ততটুকু করে খেলে কয়েকদিন পর আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না, হালকা বাতাসে উড়ে যাবেন। আমি বাবা বিয়ে করতে না করতেই বোঝার হতে চাচ্ছি না, তাই জলদি খেয়ে দিয়ে হেলদি হন, নাহলে আমার মতো হেলদি একজনকে সামলাবেন কি করে? নিবরাজের জবাবে থতমত খেয়ে গেল সুব্রতা। মুখটা হালকা হা হয়ে গেল তার। লোকটা তাকে এভাবে অপমান করতে পারলো। রাগে নাকের পাটা ফুলে ফুলে উঠল সুব্রতার। যদিও নিবরাজ ভুল কিছু বলেনি, অতটুকু খাবার সেও একসময় অনায়াসে খেয়ে ফেলতে পারত, কিন্তু একটা বছর খাওয়া দাওয়ার অবহেলার ফলে আজ তার এই অবস্থা। তাতে কি, তাই বলে নিবরাজ তাকে অপমান করবে? রাগ কমল না সুব্রতার। কঠিন ঝগড়া করতে ইচ্ছে হলো, কিন্তু ঝগড়া করার মতো এনার্জি এই মুহূর্তে খুঁজে পেল না সে। এতদিন পর এত খাবার খেয়ে তার হাল বেহাল, তাই রাগে ফুসতে ফুসতেই ধূপধাপ পা ফেলে বিছানায় গিয়ে বসল সে। অতঃপর চাদর দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে শটান হয়ে শুয়ে পড়ল। নিবরাজ নীরবে শুভ্রতার কর্মকাণ্ড দেখল। শুভ্রতা মুখ ঢেকে শুয়ে পড়তে নিঃশব্দে হেসে উঠল সে। পাক্কা 2 ঘন্টা যাবৎ বন্ধ গাড়িতে বসে থেকে শুভ্রতার দম বন্ধ হয়ে আসছে, বমি বমিও লাগছে। এক পর্যায়ে সে হাঁসফাঁস করতে করতে আর চোখে পাশে তাকিয়ে দেখলো চোখে চশমা এঁটে মনোযোগ সহকারে কখনো ফাইলপত্র ঘাটছে তো কখনো ল্যাপটপে কী সব চেক করছে নিবরাজ। আজ আর গাড়ি ড্রাইভ করছে না সে, পরিচিত একজন ড্রাইভার সাথে করে নিয়ে এসেছে যাতে সে তার কাজগুলো করতে পারে। সম্পূর্ণ একটা অফিসের দায়িত্বে আছে তার উপর। বিয়ে উপলক্ষে ছুটি নেয় অফিস যাওয়া হচ্ছে না তার, তাই বলে একেবারে হাত গুটিয়ে বসে থাকলে তো চলে না। সুব্রতা মিনিট 2 নীরবেই নিবরাজকে পর্যবেক্ষণ করলো। অতঃপর একবার ড্রাইভারের দিকে তাকিয়ে আবার নিবরাজের দিকে তাকালো। খুবই ধীর আওয়াজে নিবরাজকে উদ্দেশ্য করে বলল, শুনছেন? সুব্রতার ক্ষীণস্বর শ্রবণ হতেই ল্যাপটপ থেকে নজর হাঁটল নিবরাজের। এক পলক সুব্রতার ময়া মুখটার দিকে তাকিয়ে আলতো হেসে বলল, এভাবে ডাকলে না শুনে পারা যায়? বলুন ম্যাম, কি বলতে চান? আমি শোনার জন্য সদা প্রস্তুত। নীরবতার মাঝে নিবরাজের কথা বেশ জোরে এবং স্পষ্টই শোনা গেল। সুব্রতা হকচকিয়ে সামনে তাকিয়ে দেখল তাদের ড্রাইভার ছাড়া মিটমিটিয়ে হাসছেন। ড্রাইভার চাচার সামনে লজ্জায় পড়ে অভিমান হলো সুব্রতার। সে কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। নিবরাজ সুব্রতার অভিমান বুঝল। কিছু একটা মনে হতে হাত বাড়িয়ে গাড়ির পেছন থেকে একটা ব্যাগ নিয়ে আসলো সে। সেই ব্যাগ থেকে সুব্রতার কোলের ওপর রেখে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এগুলো খেতে লাগুন মিসেস অভিমানিনী, তাহলে সময় ভালো কাটবে। নিবরাজের মুখে মিসেস অভিমানিনী ডাকটা শুনেই খানিকটা চমকালো সুব্রতা। অবাকতার সহিত একবার কোলের উপর রাখা ব্যাগটা দেখে নিবরাজের পানে চাইল। সুব্রতাকে আরও অবাক করে দিয়ে নিবরাজ ড্রাইভ করতে থাকা ব্যক্তিকে বলল, চাচা, এসিটা বন্ধ করে দিন, আমি উইন্ডো খুলে দিচ্ছি। লোকটা এসি বন্ধ করতেই নিবরাজ সুব্রতা এবং তার নিজের পাশের উইন্ডোজ খুলে দিল। মুহূর্তেই বাহিরের শীতল হাওয়া গা ছুঁয়ে গেল সুব্রতার। তার এলোমেলো চুলগুলো বাতাসে দুলে উঠল। চোখ বন্ধ করে প্রশান্তির শ্বাস টানল সে। এই মুহূর্তে এটাই যে তার ভীষণ প্রয়োজন ছিল। প্রাকৃতিক হাওয়া দেহ ছুতেই কিছুক্ষণ আগে জড়ো হওয়া অভিমানেরা কোথায় যেন হারিয়ে গেল। আস্তে ধীরে কোলের উপরে রাখা ব্যাগটা খুলে ভেতরে উকি দিল সুব্রতা। ভেতরে আচার, চিপস, বিভিন্ন রকমের চকোলেট, ক্যান্ডি দেখে খুশি হয়ে গেল সে। এতক্ষণের মলিন হয়ে থাকা চোখ মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। তার বাবাও তাকে এসব কিনে দিত প্রতিবার লং জার্নির সময়। সুব্রতা এক পলক কৃতজ্ঞতার সহিত নিবরাজের দিকে তাকিয়ে
অতঃপর ব্যাগ থেকে এক প্যাকেট চিপস বের করে খেতে লাগলো। সুব্রতাকে খুশি মুড়ে দেখে কাজে মনোযোগ দিল নিবরাজ। সুব্রতা খেতে খেতে ভাবলো নিবরাজকে চিপস খাওয়ার জন্য অফার করবে কিনা। আপনি চিপস খাবেন? আমতা আমতা করে শুধালো সুব্রতা। নিবরাজ ল্যাপটপ থেকে নজর সরিয়ে এবার খুবই আলতো স্বরে বলল, বলছেই তো অফার করেছে, সে তো খাওয়াই যায়। সুব্রতার হাতে থাকা প্যাকেট থেকে 2-3 খানা চিপস নিয়ে মুখে পুরো সে ফের কাজে মনোযোগী হলো। সুব্রতাও আনন্দের সাথে বাহিরের রাস্তাঘাট দেখতে দেখতে খেতে লাগলো। এক পর্যায়ে চোখের পাতা ভারী হয়ে আসতো তার। হাতে থাকা ব্যাগটা পাশে রেখে সিটে মাথা এলিয়ে দিল সে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল সুব্রতা। নিবরাজ কাজের ফাঁকে তাকিয়ে দেখল সুব্রতা ঘুমিয়ে গেছে। তার মাথা একপাশে হেরে গেছে, যে কোনো সময় গাড়ির সাথে বাড়ি খাবে। সাথে সাথে ল্যাপটপ কোল থেকে নামালো নিবরাজ। সুব্রতার একেবারে কাজ ঘেঁষে বসল সে। অতঃপর যত্ন সহকারে তার মাথা নিজের কাঁধের উপর রাখল। নিবরাজের কাঁধে মাথা রেখে যেন আরাম অনুভব করল সুব্রতা। নিবরাজের দেহের উষ্ণতা পেতেই আরেকটু উষ্ণতার আশায় ঘুমের মাঝে নিবরাজের এক হাত নিজের 2 হাত দিয়ে আঁকড়ে ধরল সে। তার দেহের সাথে মিশে শান্তিতে ঘুমোতে লাগলো। নিবরাজ নড়াচড়া না করে ওভাবেই এক হাতে যতটুকু সম্ভব কাজ করতে লাগলো। যদিও তার সেভাবে কাজ করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল, তবু এক মুহূর্তের জন্য বিরক্ত হলো না সে। রাত 11:30। বাড়ির সামনে গাড়ি থামতে সুব্রতার মাথায় আলতো করে হাত রাখলো নিবরাজ। চুলে হাত বোলাতে বোলাতে ধীরস্বরে ডাকতে লাগলো সুব্রতাকে। 2-3 বার ডাকার পর পিট পিট করে চোখ মেলল সুব্রতা। নিবরাজ সদ্য ঘুম থেকে ওঠা সুব্রতার লাল চোখ জোড়ার দিকে তাকিয়ে বলল, বাড়ি চলে এসেছি আমরা। সুব্রতার কয়েক সেকেন্ড লাগলো সবকিছু বুঝে উঠতে। সে মাথা সোজা করতে গিয়ে আবিষ্কার করলো যে সে এতক্ষণ যাবৎ নিবরাজের কাঁধে মাথা রেখে আরামের ঘুমিয়েছে। তবে মাথা সোজা করেই সে খেয়াল করলো যে সে নিবরাজের হাতও নিজের 2 হাত দিয়ে আঁকড়ে ধরে আছে। সাথে সাথেই নিবরাজের হাত ছেড়ে খানিকটা সরে বসলো সুব্রতা। মনে মনে লজ্জা পেল নিজের কর্মকাণ্ডের জন্য। নিবরাজ ততক্ষণে গাড়ি থেকে নেমে গিয়েছে। সে সুব্রতার পাশের ডোর খুলে সুব্রতাকে নামতে বলল। আস্তে ধীরে বাড়ি থেকে নামলো সুব্রতা। অতঃপর নিবরাজের সাথে বাড়ির ভেতর প্রবেশ করলো। বেশ বড় উঠান পেরিয়ে নিবরাজদের বাড়ি। একতলা পাকা বাড়িটা যথেষ্ট বড় এবং অনেকগুলো রুম রয়েছে বাড়িটায়। সম্পূর্ণ বাড়ি খুব পরিপাটি এবং সুন্দর। বাড়ির ভেতর ঢোকার পর সবাইকে খুঁজতে লাগলো সুব্রতা, কিন্তু কেউই নজরে আসলো না তার। তাই নিবরাজের শার্টের হাতার এক কোণা টেনে ধরল সে। হাতে টান পড়ে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে পড়ল নিবরাজ। সুব্রতা এদিক ওদিক তাকাতে তাকাতে শুধালো, আচ্ছা, সবাই কোথায় গেল? কাউকে যে দেখতেই পাচ্ছি না। ওদের গাড়ি আমাদের আগে পৌঁছেছে, তাই আমার আসার আগে যার যার রুমে চলে গেছে হয়তো। এত লং জার্নি করে সবাই অনেক টায়ার্ড। ও, একজন অপরিচিত মধ্যবয়স্ক নারীকে আসতে দেখে নিবরাজের হাত ছেড়ে দাঁড়ালো সুব্রতা। সেই মহিলা সামনে এসে দাঁড়াতেই নিবরাজ এবং সুব্রতা একত্রে সালাম দিল। পান খাওয়া লাল দাঁতগুলো বের করে হাসলেন মহিলাটি। সালামের জবাব দিয়ে সুব্রতার মাথায় হাত রাখলেন। অতঃপর গালে হাত ছুঁয়ে বলেন, মাশাল্লাহ, বউ তো ভারী মিষ্টি, মাশাল্লাহ মাশাল্লাহ। নিবরাজ হাসল। সে প্রসঙ্গ বদলে শুধালো, খালা ভালো আছেন? মহিলা জবাব দিলেন, হ বাবা, আলহামদুলিল্লাহ মেলা ভালো আছি। নতুন বউ দেখানোর প্রচুর ইচ্ছা আছিল, দেখা নিলাম। এখন আরও ভাল লাগতেছে। তো বাবা, তোমার রুমে যাও, হাত মুখ ধুইয়া বসো, আমি খাওন দিয়া যাইতেছি। সবাই নাকি আজকা নিজেদের রুমেই খাইব। যাও যাও, আর দেরি কইরো না। নিবরাজ সম্মতি জানিয়ে সুব্রতার হাত ধরে রুমে নিয়ে আসতো। তাদের লাগেজ এক জায়গায় রেখে কাপড় বের করতে করতে বলল, এইমাত্র যার সাথে দেখা হলো উনি আমাদের প্রতিবেশী লাইলি খালা। স্বামী মারা যাওয়ার পর ওনার সন্তানেরা যা কিছু ছিল সব ভাগাভাগি করে নিয়ে ওনাকে একা ছেড়ে গিয়েছে, আর খোঁজ খবর নেয়নি। যেহেতু আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছেন, তাই ওনাকে আম্মার হেল্পিং হ্যান্ড হিসেবে রাখা হয়েছে। এতে ওনারও কিছুটা সহযোগিতা হচ্ছে, আর আম্মারও। লাইলি খালা কিন্তু ভীষণ মিশুক এবং মজাদার মানুষ। আমাদের 4 ভাই বোনকে অনেক ভালোবাসেন। ছোট থাকতে কতদিন আমরা ওনার বাড়িতে খেয়েছি। কিছু ভালো রান্না করলেই অল্প হলেও বাড়িতে করে দিয়ে যেতেন। উনি সবসময় হাসিখুশি থাকেন, অন্যদেরও হাসিখুশি রাখেন। কথাবার্তা বললে আপনিও বুঝতে পারবেন। সেসব কথা থাক, আপনি একটু বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি।
সুব্রতা মাথা ঝাঁকালো। নিবরাজ যেতেই বিছানার ওপর বসে পড়ল সে। লাইলি খালার ব্যাপারে জেনে খারাপ লাগছে তার। মানুষটার মনে নিশ্চয়ই অনেক কষ্ট। তার সন্তানেরা তার সাথে এত বড় অন্যায় করেছে, আবার তার কোনো খোঁজ খবরও নেয় না। মনে কষ্ট থাকবে না? তবুও মানুষটা এত বড় কষ্ট মনের মাঝে চেপে রেখে কি সুন্দর হাসত, যেন তার কোনো দুঃখই নেই। সুব্রতা ভাবে এই দুনিয়ায় কত ধরনের মানুষ আছে, কত ধরনের সন্তান আছে। একদিকে নিবরাজ, যে কিনা নিজের বাবা মাকে, পরিবারকে ভালো রাখার জন্য কঠোর পরিশ্রম করেছে এবং এখনো করে যাচ্ছে। অন্যদিকে লাইলি খালার সন্তানেরা, কত পার্থক্য তাদের মাঝে। খাবার খাওয়ার পর বিছানার উপর গালে হাত দিয়ে বসে আছে সুব্রতা। কি করবে বুঝতে পারছে না সে। ঘুমাবে, কিন্তু ঘুম যে আসছে না। নিবরাজ হাত ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো সুব্রতা চুপচাপ বসে আছে। সে হাত মুছতে মুছতে শুধালো, ঘুমাবেন না? ঘুম আসছে না তো। ঘুম আসবে কি করে? গাড়িতে আমাকে একেবারে ধরে ধরে যে শান্তিতে ঘুমিয়েছেন। লজ্জা পেল সুব্রতা। মুখ অন্যদিকে ঘুরিয়ে ঘাপটি মেরে বসে রইল সে। মনে মনে ভাবলো নিবরাজ কিছু ভুল বলেনি, আসলে অনেক শান্তিতে ঘুমিয়েছে সে। ঘুম অনেক ভালো হয়েছে বলে এখন আর চোখে ঘুম নেই। ভাবনার মাঝে নিবরাজ বলে উঠল, চলুন। সুব্রতা চমকালো, থতমত খেয়ে শুধালো, কোথায় যাব? আপনি ঘুমাবেন না? না, এখন ঘুমাবো না, এখন বিশেষ এক জায়গায় নিয়ে যাবো আপনাকে। সুব্রতা আরো চমকে আমতা আমতা করে বলল, এত রাতে আর কেউ যদি দেখে ফেলে তাহলে? নিবরাজের অধর প্রসারিত হলো। সুব্রতার দিকে সামান্য ঝুঁকল সে। তার ভীত মায়াবী চোখ জোড়ায় চোখ রেখে বলল, ভয় পাচ্ছেন কেন সুব্রতা? আমরা তো প্রেমিক প্রেমিকা নই, আর যদি হয়েও থাকে তবে আপনি আমার বউ প্রেমিকা আর আমি আপনার প্রেমিক জামাই। আমরা হব বৈধ প্রেমিক প্রেমিকা। সো কেউ দেখলেই কি আর না দেখলেই কি। নিবরাজের জবাবে আরো এক দফা থতমত খেল সুব্রতা। থম্মরে বসে রইল সে। তার ভয় তো তার শাশুড়ি আম্মাকে নিয়ে। ওনার সামনে পড়লে তখন কি হবে? উনি কি রিয়াক্ট করবেন? উনি বাদ অন্যরা দেখলেও তো লজ্জা দেবে। নিবরাজ সুব্রতাকে এখনো বসে থাকতে দেখে তাড়া দিয়ে বলল, আরে এবার জলদি আসুন, আমি আর অপেক্ষা করতে পারছি না। সুব্রতা মুখ গোমরা করে নামলো বিছানা থেকে। পা টিপে টিপে নিবরাজের পিছু পিছু বাড়ি থেকে বের হলো। অতঃপর দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। মিনিট দুয়েক পরেই সুব্রতা অনুভব করলো নিবরাজ তার হাতখানা নিজের হাতের মাঝে পুড়ে নিয়েছে এবং বেশ শক্ত করে ধরে সাবধানে হাঁটছে। হয়তো সে যাতে অন্ধকারে হোঁচট খেয়ে না পড়ে, তাই এত সাবধানতা অবলম্বন করা। সুব্রতা নিবরাজের পানে চাইল। চাঁদের আলোয় নিবরাজের মুখ অনেকটা স্পষ্ট। মুগ্ধ হয়ে নিবরাজ আহসার নামক পুরুষকে দেখতে লাগলো সে। এই মানুষটার আচার আচরণ, প্রতিটা কাজকর্ম গতকাল থেকে মুগ্ধ করছে তাকে। এই মুগ্ধতার শেষ কোথায় সুব্রতা জানে না, মোটেও জানে না, আর জানতেও চায় না। সে কেবল মুগ্ধ হতে চায়, আরো আরো মুগ্ধ হতে চায়। নীরব নিস্তব্ধ রজনী, শান্ত পুকুর পাড়ে শীতল পানিতে পা ডুবিয়ে পাশাপাশি বসে আছে নিবরাজ সুব্রতা। এক মনেই পরিবেশটা উপভোগ করছে দুজন। বেশ কিছুটা সময় পর নীরবতা ভেঙে নিবরাজ শুধালো, কেমন আছে সুব্রতা? আজ আকাশে থালার মতো গোলগাল চাঁদ উঠেছে। সেই চাঁদের ঝলমলে আলোয় সুব্রতা নিবরাজের মুখ পানে চেয়ে বলে উঠল, অসাধারণ। জানেন, আমি বহু বছর ধরে এমন একটা মুহূর্তের স্বপ্ন দেখে আসছি, এমন একটা নিস্তব্ধ রজনীতে প্রকৃতিকে ভীষণ কাছ থেকে উপভোগ করার মুহূর্ত। আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো। কথাগুলো বলেই চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস টানল সুব্রতা। বাতাসে কেমন যেন প্রকৃতির ঘ্রাণ অনুভব করল সে। অদ্ভুত মাতাল করা সেই ঘ্রাণ। নিবরাজ মুগ্ধ নয়নে সুব্রতাকে পর্যবেক্ষণ করল। হুট করেই উঠে দাঁড়ালো সে। সুব্রতা অবাক হলো। মুহূর্তেই কেমন যেন বিষণ্ণ হয়ে গেল সে। শুধালো, চলে যাব? এত জলদি? মাত্রই তো আসলাম, আর কিছুক্ষণ থাকি। নিবরাজ হাসল, বলল, এখনো যাচ্ছি না, আপনি একটু বসুন, আমি 2 মিনিটে আসছি। কথাটুকু শেষ করেই দ্রুত পায়ে কোথাও চলে গেল নিবরাজ। সুব্রতা কিছুটা ভীত হলো, কিন্তু মিনিট 4 কি 5 বাদে ফিরে এলো নিবরাজ। হাতে তার একগুচ্ছ বুনো ভৃঙ্গরাজ। পুনরায় শুভ্রতার পাশে বসল সে। শুভ্রতার দিকে কতগুলো ফুল বাড়িয়ে দিল। ফুল পেয়ে খুশি হলো শুভ্রতা।
এর মাঝে অনুভব করল নিবরাজ তার চুলের ভাঁজে বাকি ভৃঙ্গরাজগুলো অতি যত্ন সহকারে গুজে দিচ্ছে। লাজুক শুভ্রতার কপল জুড়ে লাজেরা ভিড় জমালো। দৃষ্টি নত করে লাজুকতা হয়ে বসে রইল সে। নিবরাজ ফুলগুলো গুজে দিয়ে লাজে রাঙা শুভ্রতাকে দেখে আরও মুগ্ধ হলো। প্যান্টের পকেট হাতড়ে ফোন বের করল সে। টপটপ কয়েকটা পিক তুলে ফেলল শুভ্রতার। শুভ্রতা সামান্য চমকালো বটে, কিন্তু টু শব্দটিও করল না। পিক তোলা শেষে ফোন পুনরায় পকেটে ঝুঁকিয়ে রাখলো নিবরাজ। দৃষ্টি সামনে রেখে বলল, এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। গ্রামে আসলে আমি প্রায় প্রায় এখানে এসে একা একা বসে থাকি। আমার ইচ্ছে ছিল কোনো একদিন আমার লাইফ পার্টনারকে নিয়ে এখানে আসবো, দুজন মিলে সময়টা উপভোগ করব। দেখুন, আমার একটা ইচ্ছে পূরণ হয়ে গেল। হাসলো শুভ্রতা। পানিতে পা দোলাতে লাগলো সে। পা দোলাতে দোলাতে কিছুক্ষণ পর খেয়াল করলো নিবরাজ তার গালে হাত দিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মিটমিট করে হাসছে। সাথে সাথেই পা দোলানো থামিয়ে সোজা হয়ে বসল সে। নিবরাজ হাসতে হাসতে বলল, আপনি অনেক কিউট শুভ্রতা। শুভ্রতা আর চোখে একবার নিবরাজকে দেখে পুনরায় পানিতে পা দোলাতে লাগলো। আরও অনেকটা সময় নীরবে সেখানে বসে রইল নিবরাজ শুভ্রতা। প্রকৃতির সাথে যেন তারা একে অপরকেও একান্তে অনুভব করল। বেশ অনেকটা রাত হয়ে যাওয়ায় নিবরাজ এবার বলে উঠল, এবার যাই। আপত্তি করল না শুভ্রতা। নিবরাজ উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিতে হাত ধরে উঠে দাঁড়ায় সে। হাত আর ছাড়ল না নিবরাজ, ওভাবেই মুঠোয় মাঝে পুরেই হাঁটা ধরল। শুভ্রতা হুট করে বলে উঠল, আবার নিয়ে আসবেন তো? এরপর থেকে যখনই আসবো আপনাকে নিয়ে আসবো। এখন থেকে আমার প্রতিটা বিশেষ মুহূর্ত, সুন্দর মুহূর্ত আপনার সাথে কাটবে ইনশাআল্লাহ। হাঁটতে হাঁটতে হেসে জবাব দিল নিবরাজ। বাসায় পৌঁছানোর পর ঘরের দৌড় আটকে হাত পা ধুতে চলে গেল। শুভ্রতার নজর হঠাৎ আয়নায় পড়ল। ফুলে সজ্জিত নিজের প্রতিচ্ছবি দেখে আনমনে হাসল সে। আলতো হাতে ফুলগুলো চুল থেকে ছাড়াতে লাগলো। নিবরাজ হাত পা ধুয়ে বের হয়ে শুভ্রতাকে চুল থেকে ফুল ছাড়াতে দেখে এগিয়ে আসলো। নিজ হাতে কিছু ফুল ছাড়িয়ে তাকে হেল্প করল। শুভ্রতা হাত পা ধুয়ে এসে বিছানায় বসার পর ঘরের লাইট নিভিয়ে ড্রিম লাইট চালিয়ে দিল সে। অতঃপর শুভ্রতার পাশে সোজা হয়ে শুয়ে পড়ল। শুভ্রতাও একটু পর বিছানায় গা এলিয়ে দিল। এখন আবারও ঘুম আসছে তার। একটু চোখ লেগেছিল কি লাগেনি, শুভ্রতা অনুভব করল নিবরাজ তাকে নিজের শক্তপোক্ত বাহুবন্ধনে আবদ্ধ করেছে। শিউরে উঠল সে, তবে সামান্য নড়াচড়াও করল না। ওভাবেই লেপ্টে রইল নিবরাজের বক্ষের মাঝে। ওই অবস্থাতেই কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল সে। সকাল থেকে বেশ তোড়ঝোড় চলছে নিবরাজদের বাড়িতে। উঠানে রান্নাবান্না হচ্ছে। খাবারের গ্রানে পুরো বাড়ি মোমো করছে। প্যান্ডেলও টানানো হয়েছে উঠানে। সেখানে দফায় দফায় খাওয়া দাওয়া করবে সবাই। শুভ্রতা ভেবেছিল ছোট পরিসরে আয়োজন করা হয়েছে হয়তো, কিন্তু এখন দেখে তার মনে হচ্ছে না, বেশ বড় করে আয়োজন করা হয়েছে এবং অসংখ্য মানুষকে দাওয়াত করা হয়েছে। শুভ্রতাকে সকাল সকাল সুন্দর একখানা শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে নিবরাজের রুমেই রাখা হয়েছে। সেখানে এসে সব মহিলারা দেখে যাচ্ছে তাকে। হঠাৎ একটি বাচ্চা ছেলে দৌড়ে আসলো শুভ্রতার কাছে। বিছানার ওপর উঠে তার গালে হাত রাখলো। চোখ বড় বড় করে পিচ্ছিটার দিকে তাকালো শুভ্রতা। পিচ্ছি ছেলেটা এবার বেশ আহ্লাদি কণ্ঠে শুধালো, তুমি কি আমার মামনি হও? শুভ্রতা জবাব কি দিবে? ও হাঁ করে তাকিয়ে রইল পিচ্ছিটার দিকে। ওর তরফ থেকে জবাবটা দিল নীলিমা। সে পিচ্ছিটার গাল টেনে দিয়ে বলল, হ্যাঁ, এটাই তোমার মামনি হয় বাবাই, কিন্তু তুমি যে এভাবে দৌড়ে এসে মামনিকে ধরলে, মামনি তো ভয় পেয়ে গেছে। পিচ্ছি ছেলেটা এবার ঠোঁট উঠালো। 1 মিনিট থেমে পুনরায় শুধালো, মামনি, তুমি কি ভয় পাচ্ছ? শুভ্রতা মাথা নাড়িয়ে না বোঝালো। পিচ্ছিটা ভীষণ আদুরে। শুভ্রতা নিজেকে আটকে রাখতে পারল না। ওর গাল টেনে আদর করলো সে। নীলিমা শুভ্রতাকে উদ্দেশ্য করে বলল, এই হলো আমাদের পরিবারের সবচেয়ে ছোট্ট এবং আদরের সদস্য মাহির, মালিহা আপার ছেলে। তোমাদের বিয়ের দিন ছিল না, কারণ সে তার বাবা মাকে ছাড়া থাকতে পারে, বাট দাদিকে ছাড়া না। দাদির জন্য একেবারে পাগল। নীলিমার পরিচয় দিতে দিতে শুভ্রতার কোলের উপর বসে পড়েছে মাহির। এখন মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে শুভ্রতাকে দেখছে সে। মাহিরকে ওভাবে গোল গোল চোখে তাকিয়ে পর্যবেক্ষণ করতে দেখে হাসি পেল শুভ্রতার। সে মাহিরের গালে একটা চুমু বসিয়ে দিল। জবাবে মিষ্টি করে হাসল বাচ্চা মাহির। সেও শুভ্রতার গালে পাল্টা চুমু দিল। নীলিমা এবার তার পেছনে এসে
দাঁড়ানো তিনজনকে দেখিয়ে বলতে লাগলো, ভাবি এটা মাহিরের দাদি, এটাই মনিয়া আপার শাশুড়ি আম্মু, আর এটা মালিয়া আপার ননদ তানিয়া। সুব্রতা ওনাদের সালাম দিল। কুশল বিনিময় শেষে ওনারা বাহিরে চলে গেলেন। কিন্তু গেল না তানিয়া নামের মেয়েটি। সে চেয়ার টেনে রুমের এক কোণে বসে সুব্রতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। শুরুতে বিষয়টা খেয়াল না করলেও কিছুক্ষণ বাদে খেয়াল করলো সুব্রতা। মেয়েটা আসার পর থেকেই তার সাথে একটা কথাও বলেনি, শুধু তাকিয়ে তাকিয়ে তাকে দেখছে। হুট করে সুব্রতার মাথায় একটা জিনিস আসলো। নীলিমা বলেছিল মালিহা তার ননদের সাথেই নিবরাসের বিয়ে দিতে চেয়েছিল। তাহলে কি এই সেই মেয়ে? সুব্রতার বুকটা কেন যেন থক করে উঠল। আর চোখে মেয়েটাকে এক পলক দেখল সে। দারুণ সুন্দরী তানিয়া, একেবারে মনে ধরার মতো। সুব্রতা মনে মনে তানিয়াকে নিয়েই বিভিন্ন ভাবনা চিন্তা করছিল। প্রকৃতপক্ষে সে এসব ভাবতে চাইছে না, কিন্তু মাথায় যে অনেক কিছুই আসছে। সুব্রতার সমস্ত ভাবনা চিন্তার অবসান ঘটল তার মা রুমে আসায়। এত লম্বা সময় পর তার মাকে দেখে দ্রুত পায়ে বিছানা থেকে নামল সুব্রতা। ছুটে তার কাছে গিয়ে জড়িয়ে ধরল, কাঁদো কাঁদো কণ্ঠে শোধালো, কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ মা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুব্রতার জবাবে মিসেস মিতা খুশি হলেন। সুব্রতা মায়ের বুকে মাথা রেখে জিজ্ঞেস করল, আব্বু কোথায়? বাহিরে আছে, আসছে হয়তো। মিসেস মিতার কথা শেষ না হতেই রফিক সাহেব আসলেন রুমে। সুব্রতা সালাম দিল। মিসেস মিতাকে ছেড়ে রফিক সাহেবকে জড়িয়ে ধরল সে। বুকে মাথা রেখে শুধালো, কেমন আছো আব্বু? রফিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি মা, কিন্তু আমার আম্মাকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল। মহা মূল্যবান কিছু একটা নেই বলেই মনে হচ্ছিল। বুকটাও কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। এখন আমার আম্মা আমার বুকে, এখন ভালো লাগছে। বাবার কথায় কেঁদে ফেলল সুব্রতা। আরও শক্ত করে রফিক সাহেবকে জড়িয়ে ধরল সে। রফিক সাহেবেরও চোখে জল চলে আসলো। এত সময় পর মেয়েকে কাছে পেয়ে বলল, আমি তো ভেবেছিলাম কোনো চোখ দাদানো সুন্দরীকে বিয়ে করবেন হয়তো, তাই আমাকে রিজেক্ট করেছেন। সকাল সকাল নিবরাজকে রুমে না পেয়ে রুম ছেড়ে বেরিয়েছিল সুব্রতা। বাহিরেও কারোর দেখা না পেয়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল সে। এক পর্যায়ে ছাদের দরজার কাছে আসতেই তানিয়া মেয়েটাকে নিবরাজের পথ আটকে এমন কথা বলতে শুনে পা জোড়া থেমে গেল তার। তানিয়া যে তাকে ব্যঙ্গ করে এমন মন্তব্য করেছে বুঝতে বাকি রইল না। খারাপ লাগলো সুব্রতার। হৃৎপিণ্ডের ধুকপুকানি ক্রমশ বৃদ্ধি পেল। শ্বাস কেমন যেন রুদ্ধ হয়ে আসতে চাইল। পা জোড়া ওখানে আটকে রইল। বেহায়ার দৃষ্টি আটকে রইল নিবরাসের উপর। অন্যদিকে সকাল সকাল অফিস থেকে কলাশের রুম থেকে বেরিয়ে ছাদে এসেছিল নিবরাজ, যাতে তার কথায় শব্দে ঘুমন্ত সুব্রতার ঘুমে ডিস্টার্ব না হয়। ফোনে কথা শেষ করে ফেরার পথে তানিয়াকে দেখে কিছুটা চমকালো সে। আর তানিয়ার মুখে এমন কথা শুনে আরও খানিকটা চমকালো। তবে মিনিট দুয়েক যেতে স্বাভাবিক হলো সে। চমৎকার হেসে জবাব দিল, চোখ ধাঁধানো সুন্দরী গীতে বিয়ে করেছে। আর জানো তো, সৌন্দর্যের সঙ্গে এক একজনের কাছে এক এক রকম। হয়তো সৌন্দর্য বলতে তুমি যেটা বলছো সেটা আমার কাছে সৌন্দর্যের ধারে কাছেও পড়ে না। তুমি যে সৌন্দর্যের কথা মেন করেছো, আমি আমার হোল লাইফে এমন সৌন্দর্যের পেছনে কখনো ছুটিনি। আমি সবসময় এমন একজনকেই আমার লাইফ পার্টনার হিসেবে চেয়েছি, যাকে দেখা মাত্র আমার মনে হবে এই মানুষটাকে আমার চাই, সারা জীবনের জন্য চাই। সে অনুভূতি আমার কেবল এবং কেবল শুভ্রতাকে দেখে এসেছে। উনি আমার চোখে অসম্ভব সুন্দর, অসম্ভব রকমের সুন্দর। ওনার চোখের দিকে তাকলে আমি মুগ্ধ হই। ওনার মন মানসিকতা, ওনার প্রতিটা আচার আচরণে আমি মুগ্ধ হই। ওনার হাসি, ওনার কথা বলার ধরন, সবকিছু আমাকে মুগ্ধ করে। নিবরাসের কথাগুলো কেমন যেন থমকে দিল সুব্রতাকে। সে হুট করে অনুভব করল তার হৃৎপিণ্ডের ধুকপুকানি স্বাভাবিক হয়ে আসছে। মস্তিষ্কে জড়ো হওয়া দ্বিধা দ্বন্দ্ব কষ্টগুলো কোথায় যেন উবে যাচ্ছে। কিছুক্ষণের জন্য অচল হয়ে যাওয়া দেহটা এখন কেমন সচল লাগছে। নিবরাসকে থেমে যেতে দেখে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলো সে চায় না তাকে দেখে নিবরাস এবং তানিয়া অস্বস্তিতে পড়ুক। নিচে পৌঁছাতেই মাহফুজা বেগমের মুখোমুখি হলো সুব্রতা। সাথে সাথেই ওখানে দাঁড়িয়ে পড়ল সে। ধীর স্বরে সালাম দিল। মাহফুজা বেগম গম্ভীর স্বরে সালামের জবাব দিলেন। অতঃপর কঠিন স্বরে বললেন, আজকের সব রান্না তুমি করবা, রান্না পারো তো নাকি? সুব্রতা ভয়ে ভয়ে মাথা চাকালো। নম্র স্বরে জবাব দিল, জি পারি আম্মা।
সুব্রতা সম্মতি প্রকাশ করতেই অনেকগুলো আইটেমের নাম বললেন মাহফুজা বেগম। তারপর চলে গেলেন নিজের রুমে। সুব্রতা কোনো মতে পা চালিয়ে চলে আসলো রান্নাঘরে। সেখানে তার দেখা হলো লাইলি খালার সাথে। সুব্রতাকে দেখে লাল দাঁতগুলো বের করে হাসলেন লাইলি খালা। বললেন, নতুন বউ সকাল সকাল রান্নাঘরে কি করে? রান্না করবা নাকি? সুব্রতা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। লাইলি খালা সুব্রতার চিন্তিত মুখখানি দেখে শুধালেন, রান্না পারো না নাকি আম্মা? সুব্রতা চিন্তিত কণ্ঠে জবাব দিল, পারি খালা, কিন্তু এতজনের জন্য কখনো রান্না করিনি। লাইলি খালা একগাল হাসলেন। বললেন, কোনো সমস্যা নাই, তুমি শুরু করো, আমি তো আছি। আমি দেখ মনে সব ঠিকঠাক হয় কিনা। সুব্রতা কিছুটা ভরসা পেল। রান্নাঘর শুরু করে দিল সে। মুভ অন করো তানিয়া, তুমি অনেক ভালো একটা মেয়ে, তুমি অবশ্যই ভালো কাউকে পাবে, দেখে নিও। তানিয়াকে মুখ অন্ধকার করে নিজের দিকে আর তাকিয়ে থাকতে দেখে নরম কণ্ঠে কথাটুকু বলল নিবরাস। অতঃপর সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল সে। নিবরাসের যাওয়ার পারে চেয়ে রইল তানিয়া। শেষমেশ দৃষ্টির আড়াল হতেই ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো সে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। বন্ধ চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। নিবরাসকে ভীষণ পছন্দ করে সে, হয়তো ভালোও বেসেছিল, কিন্তু এই পুরুষে তার ভাগ্যে ছিল না। লাঞ্চে সুব্রতার হাতের রান্নাকে তৃপ্তির ঢেকুর তুলল সবাই। অনেক প্রশংসাও করল। সকলের ভালো লেগেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সুব্রতা। তবে মাহফুজা বেগমের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে কিছুটা খারাপ লাগলো তার। আর চোখে নিবরাসকে খুঁজে কোথাও না পেয়ে থালা বাসন গুছিয়ে রুমে ফিরল সে। কিন্তু রুমেও নিবরাসের দেখা নেই। কোথায় গেল মানুষটা কে জানে। সে আজ প্রথমবার নিজ হাতে রান্না করলো সবার জন্য, অথচ লোকটা না খেয়ে কোথায় যেন উধাও হয়ে গেছে। এতক্ষণ যাবৎ রান্নাবান্না করে ঘামে ভিজে গেছে সুব্রতা। তাই সে আপাতত নিবরাসের চিন্তা মাথা থেকে বের করে শাওয়ার নিতে গেল। শাওয়ার নিয়ে কোনো মতে চুল মুছে বিছানায় গায়ে এলিয়ে দিল সে। ক্লান্তির আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল যেন তাকে। কিছু সময় যেতেই ঘুমিয়ে পড়ল সে। সুব্রতা ঘুমানোর 10 কি 15 মিনিট বাদেই খাবার হাতে নিয়ে রুমে ফিরল নিবরাস। ঘুমন্ত সুব্রতাকে দেখেই কপাল কুঁচকালো সে। হাতে থাকা খাবার টেবিলে রেখে সুব্রতা নিকট এগিয়ে গেল। কাছে গিয়ে বুঝতে পারল সুব্রতার চুল সম্পূর্ণ ভেজা, টপটপিয়ে পানি পড়ছে। নিবরাজের কুঁচকে থাকা কপাল আরও খানিকটা কুঁচকালো। সে বিড়বিড়িয়ে বলে উঠল, কেয়ারলেস। সুব্রতাকে আলতো হাতে ঝাঁকালো সে। নরম কণ্ঠে বলে উঠল, সুব্রতা উঠুন, এভাবে ভেজা চুল নিয়ে না খেয়ে ঘুমিয়ে আছেন কেন? পরে। ঘুমে জড়ানো স্বরে জবাব দিল সুব্রতা। ঢোক গিল নিবরাস। সুব্রতার ঘুমে জড়ানো স্বর ভীষণ নেশালো ঠেকল তার কাছে। নিজেকে সামনে নিল সে। একটা টাওয়াল নিয়ে সুব্রতার পাশে বসে তাকে টেনে তুলল নিবরাস। বুকে চড়িয়ে চুল মুছতে লাগলো। নিবরাসের স্পর্শে ঘুম হালকা হয়ে এলো সুব্রতার। নিজেকে নিবরাসের বুকে পেয়ে ঘুম পুরোপুরি উবে গেল। সুব্রতার চুল মোছা শেষ হলেই সরে বসলো নিবরাস। বলল, খাইয়ে দিব নাকি নিজে খাবেন? না না, আমি খেতে পারবো। ঝটপট জবাব দিল সুব্রতা। নিবরাস সুব্রতার হাতেই খাবারের প্লেট তুলে দিয়ে নিজেও নিজের খাবার খেতে শুরু করলো। সুব্রতা খেতে খেতে শুধালো, কোথায় গিয়েছিলেন আপনি? কিছু কাছে বাইরে গিয়েছিলাম। সুব্রতার কেন যেন মনে হলো নিবরাস তার সাথে বসে খাওয়ার জন্যই তখন কাজের বাহানায় গায়েব হয়েছিল। যদিও সে জানে না তার ধারণা কতটুকু সঠিক। খাওয়া শেষে তৃপ্তি ঠেকুর তুলল নিবরাস। বলল, চমৎকার রেঁধেছেন সুব্রতা, এখন থেকে আপনার হাতের সুস্বাদু খাবার নিয়মিত খেতে পারবে ভেবেই শান্তি লাগছে। হাসল সুব্রতা। দ্রুত দ্রুত সে নিজেও খাওয়া শেষ করলো। বেবি শোনো না, আমার কিছু টাকা লাগবে। প্রিয়ার কথা শ্রবণ হতেই সোজা হয়ে বসল রাজীব। শুধালো, কত লাগবে? একটা অ্যামাউন্ট বলল প্রিয়া। তা শুনে উঠে দাঁড়ালো রাজীব। আলমারি থেকে প্রিয়ার চাওয়া অ্যামাউন্টের তুলনায় দ্বিগুণ অ্যামাউন্টের টাকা এনে তা বাড়িয়ে দিল প্রিয়ার দিকে। প্রিয়া গুনে দেখল প্রয়োজনের তুলনায় দ্বিগুণ পরিমাণ টাকা পেয়ে খুশি হয়ে গেল সে। সাথে সাথে রাজীবকে জড়িয়ে ধরে তার অধরে কিস করল। বলল, থ্যাংক ইউ বেব, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। প্রিয়াকে এত খুশি হতে দেখে রাজীব হাসল। প্রিয়ার কোমর জড়িয়ে ধরে ওর গলায় মুখ ডুবালো সে। অন্যদিকে প্রিয়া আপাতত পরিকল্পনা করতে ব্যস্ত। মিসেস ফরিদা ওনার কোনো এক আত্মীয়ের বাড়ি গিয়েছেন, 2 দিনের আগে ফিরবেন না। আর এনাফ টাকাও এখন তার হাতে আছে। এটাই সুযোগ।
তার বন্ধু বান্ধবেরা অনেকদিন যাবৎ বাড়িতে আসতে যাচ্ছে। আগামীকাল রাজীব অফিসে গেলেই ওদের সবাইকে আসতে বলবে সে। এখন ভেবেই মনে মনে উৎফুল্ল হলো প্রিয়া। তবে একবারও ভাবল না এতগুলো টাকা রাজীবের কাছে আসলো কোথা থেকে। ঘুম ভাঙার পর কারো উত্তপ্ত নিঃশ্বাস নিজের উন্মুক্ত কাঁধে অনুভব করল সুব্রতা। একজনের শক্তপোক্ত বাহুবন্ধনে নিজেকে আবদ্ধ পেল সে। সুব্রতার বুঝতে বাকি রইল না মানুষটাকে। দেহ শিউরে উঠল তার। চুপচাপ অনেকটা সময় ওভাবেই শুয়ে রইল সে, কিন্তু চোখে যে ঘুমের ছিটে ফোটাও নেই। ফজরের নামাজ পড়ে পুনরায় ঘুমিয়েছিল দুজন, কিন্তু একটু পরই ঘুম ভেঙে গেল সুব্রতার। এখন আর ঘুমই আসছে না, উল্টো নিবরাসের এত কাছাকাছি হওয়ায় লজ্জা লাগছে। তাই শেষমেশ আলতো হাতে উদরের উপর রাখা নিবরাসের হাত সরানোর চেষ্টা করল সে। সফলও হলো। তবে যেই মাত্র সে উঠবে অমনি পুনরায় তাকে জড়িয়ে ধরল নিবরাস। গলায় মুখ ডুবিয়ে ঘুম ঝরানো স্বরে শুধালো, কোথায় যাচ্ছেন সুব্রতা? হৃদস্পন্দন থমকে যাওয়ার জোগাড় হলো সুব্রতার। সে কোনো মতে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, আপনি ঘুমান, আমার আর ঘুম আসছে না, আমি একটু বাইরে যাচ্ছি। হাত সরিয়ে নিল নিবরাস। ঘুম ঘুম চোখে এক পলক সুব্রতাকে দেখেই উল্টো দিকে ফিরে গেল। সুব্রতাকে মোটেও অস্বস্তিতে ফেলতে চায় না সে। নিবরাস ঘুরে যেতেই বুকে হাত দিয়ে ধরফর করে উঠে বসল সুব্রতা। কিছুক্ষণ বসে থেকে বিছানা ছেড়ে নামলো। একটু চোখে মুখে পানি দিয়ে রান্নাঘরে চলে আসলো সে। এখনও কেউই জাগেনি হয়তো, রান্নাঘরেও কারণ দেখা পেল না সে। প্রথমেই চুলায় চা বসালো সুব্রতা। চা বানানোর এক ফাঁকেই রান্নাঘরের দৌড়ের দিকে নজর যেতেই সেখানে তানিয়াকে দেখতে পেল সে। মেয়েটার চোখ মুখ কেমন শুকনো, ফ্যাকাশে হয়ে আছে, চোখ দুটো লাল, উদাস তার চাহনি, মুখে হাসির ছিটে ফোটাও নেই। ওকে দেখে মায়া হলো সুব্রতার। এই তো কিছু সময় পূর্বে তারও এমন অবস্থা ছিল। কাউকে মন প্রাণ দিয়ে চাওয়ার পর না পাওয়ার যে যন্ত্রণা সেটা সে বোঝে, কারণ সে নিজেও ওই যন্ত্রণার মধ্যে দিয়ে এসেছে। তবে সেই মানুষটাকে চেয়েছিল, সেই মানুষটা তো তাকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। নিবরাস তানিয়ার ব্যাপার সম্পূর্ণ আলাদা। নিবরাসে তো তানিয়ার জন্য কোনো অনুভূতিই ছিল না, তাদের মাঝে প্রেমেরও কোনো সম্পর্ক ছিল না। তানিয়া হয়তো নিবরাসকে ভালোবেসে ফেলেছিল। একপাক্ষিক ভালোবেসে মেয়েটা আজ এত কষ্ট পাচ্ছে। তানিয়া, তানিয়াকে রান্নাঘরে না ঢুকে ফেরত যেতে দেখেই ডেকে উঠল সুব্রতা। সুব্রতার মুখে নিজের নাম শুনে থেমে গেল তানিয়া। সুব্রতা সামান্য হেসে বলে উঠল, তোমার যদি সমস্যা না থাকে তবে ভেতরে এসো, তোমার সাথে একটু আলাপ করি। তোমার সাথে তো কথাই হলো না আমার। সুব্রতার কথার পিঠে তানিয়া দ্রুততার সহিত বলে উঠল, না না, কোনো সমস্যা নেই আপু। অতপর গুটি গুটি পায়ে সুব্রতার নিকট এগিয়ে এলো সে। এতক্ষণে সুব্রতার চাও হয়ে এসেছে। সে দুটো কাপে চা ঢালো। একটা কাপ তানিয়ার দিকে এগিয়ে দিল সে। কাপ হাতে তুলে চায়ে চুমুক বসালো তানিয়া। সুব্রতাও চায়ে চুমুক দিয়ে শুধালো, তারপর বলো কেমন আছো? তানিয়া জোর করে হাসার চেষ্টা করলো, উদাস কণ্ঠে বলল, আল্লাহ যেমন রেখেছেন। সুব্রতা দীর্ঘশ্বাস ফেলল, বলল, জানো তো তানিয়া, আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী। উনি আমাদের পরীক্ষা নেন। ধৈর্য ধরলে আমরা যা চাই তার চেয়েও 1000 গুণ ভালো কিছু আমাদের দেন। উনি জানেন আমাদের জন্য কোনটা সঠিক। এই যে আমাকেই দেখো না, আমি কিন্তু যা চেয়েছিলাম আল্লাহ তার চেয়ে অনেক ভালো কিছু আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই কয়েকদিন আগেও কিন্তু আমি ওনাকে চিনতাম না, অথচ দেখো জীবনের এতগুলো বসন্ত পেরিয়ে যাবার পর আমার ওনার সাথে সাক্ষাৎ হলো, বিয়েটা হলো। উনি আমার ভাগ্য ছিলেন, তাই তো আমি শেষমেশ ওনাকেই জীবনসঙ্গী হিসেবে পেলাম। এটাই আমার ভাগ্যে লেখা ছিল। আমরা মাঝে মাঝে যা চাই আল্লাহ তার চেয়ে বহু গুণে ভালো কিছু আমাদের ভাগ্যে লিখে রাখেন, এটাই তার প্রমাণ। তাই ভাগ্যে বিশ্বাস রাখো, একটা দিন অবশ্যই আসবে যখন তোমার মনে হবে আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন। তানিয়ার নীরবে সবটা শূন্য। সে বুঝতে পারল নিবরাসের প্রতি তার যে অনুভূতি আছে সে সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছে সুব্রতা। আর এটা বোঝা সত্ত্বেও সুব্রতার অমায়িক বন্ধুত্বপূর্ণ আচরণে মুগ্ধ করল তাকে। তার কাছে কেউ ঘেঁষত না, যা তা আচরণ করত। অথচ সুব্রতা বন্ধুর মতো তাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে বলল। অদ্ভুতভাবে এখন কিছুটা হালকা লাগছে তার। চাটুকু শেষ করল সে। কাপটা রেখে হুট করে জড়িয়ে ধরল সুব্রতাকে। সুব্রতা চমকালো বটে, তবে এক হাতে জড়িয়ে ধরল তানিয়াকে। তানিয়া সুব্রতাকে জড়িয়ে ধরে রেখেই বলল, আজ বুঝলাম ভাইয়া আপনার মাঝে ঠিক কোন সৌন্দর্যটা খুঁজে পেয়েছেন।
আপনি অনেক ভালো আপু, অনেক ভালো। ভাইয়া ভীষণ লাকি, কারণ উনি আপনার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। আমি আপনাদের জন্য অনেক দোয়া করব, আপনারা যেন সব সময় সুখে শান্তিতে থাকেন। আর নিজের জন্যও দোয়া করব, যেন আল্লাহ আমার সমস্ত দুঃখ কষ্ট মুছে আমাকে সুখী করেন। শুভ্রতা আলতো হাসল। তানিয়ার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, আমিন। আল্লাহ তোমাকে অনেক সুখী করুক, তোমার সমস্ত দুঃখ কষ্টকে মুছে দিক। দুপুরের খাবারের শেষে একে একে মালিহা মুনিয়া বিদায় নিল তাদের শ্বশুরবাড়ির লোকেদের নিয়ে। মালিহা এবং মুনিয়ার দুজনের হাজবেন্ডের ছুটি শেষ। পরবর্তী দিন থেকে তাদের অফিসে যেতে হবে, তাই লাঞ্চ করে বেরিয়ে পড়ল সবাই। ঘরটা নিমিষেই কেমন খালি হয়ে গেল। এই তো কিছু সময় পূর্বেও ঘরটা কোলাহল হাসি আনন্দে ভরপুর ছিল, আর এখন পরিবেশ একেবারেই ঠান্ডা নীরব। শুভ্রতার একটু মন খারাপ হলো। বেশি মন খারাপ হলো মাহিনের জন্য। ওর সাথে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছিল তার। ছেলেটা যাওয়ার আগেও কেমন তার কোলে উঠে বুকে লেপটেছিল, ভেবেই ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল সে। সবার কথা ভাবতে ভাবতে রান্নাঘরে সব কিছু গুছিয়ে রুমে ফিরল সে। নিবরাজ তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। শুভ্রতা, সবকিছু গুছিয়ে ফেলুন, সন্ধ্যার পরে রওনা করবো আমরা। কথা বলা শেষ করে হলে কল কেটে শুভ্রতাকে উদ্দেশ্য করে বলে উঠল নিবরাজ। চমকালো শুভ্রতা, শুধালো, চলে যাব? আর ছুটি করা যাবে না, কালকে থেকে অফিস যেতে হবে। ওখানে কিছু প্রবলেম হয়েছে, সামনাসামনি গিয়ে সলভ করতে হবে, নাহলে সমস্যা হতে পারে। আব্বা আম্মা নীলিমা ওনাদের গোছগাছ শেষ? নিবরাজ এগিয়ে আসলো। শুভ্রতার কপাল জুড়ে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পেটে গুজে দিয়ে বলল, তারা তো যাবে না শুভ্রতা, কেবল আমি আর আপনি যাচ্ছে। আব্বা আমার শহর ভালো লাগে না, ওখানে নাকি বন্দি বন্দি মনে হয়। আর এখানে আব্বার কিছু জমে জমা আছে, সেসবের দেখাশোনা করেন, মুক্ত পাখির মতো থাকেন। আমারও পরিচিত মানুষজন আছে, তাই ওনারা শহরে যেতে চান না, মাঝে মাঝে বেড়াতে চান। মাঝে মাঝে সুযোগ পেলে আমি চলে আসি। আর নীলিমা তো ভার্সিটির হলে থাকে, ওর ছুটি শেষ হলেও ফিরে যাবে। এটা শোনা মাত্রই মনটা আরো খারাপ হয়ে গেল শুভ্রতার। নিবরাজ ব্যাপারটা বুঝতে পারো। সে শুভ্রতার হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বলল, ইটস ওকে শুভ্রতা, মন খারাপ করছেন কেন? আমরা শীঘ্রই আবার আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।